দোকান ছিল সব গেছে গা। ছেলে নিয়ে এখন কই না। 16 ঘন্টার চেষ্টায় নিভল কড়াইল বস্তির আগুন। পুড়ে ছাই 1,500 বসতঘর ও দোকানপাট। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে নিঃস্ব বাসিন্দারা। বিজেপির সদর দফতরে নির্বাচনী মহড়া। কেউ ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সিইসির। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 64 জেলার এসপি বদলি পদায়ন। সুষ্ঠু নির্বাচন ও সবার ভোটাধিকার নিশ্চিতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ বিএনপির। দেশ গড়তে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান নেতাদের। টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ। আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। এবং মাইলস্টোন ট্র্যাজেডির 129 দিন পর বাবা মায়ের কোলে শিশু সাইবা মেহজাবিন। বার্ন ইনস্টিটিউট থেকে পেল ছাড়পত্র। উচ্ছ্বসিত পরিবার, খুশি চিকিৎসক নার্স। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। 16 ঘন্টার আগুনে নিঃস্ব রাজধানীর কড়াইল বস্তির হাজারো পরিবার। পুড়ে ছাই হয়েছে অন্তত 1,500 বসতঘর ও দোকানপাট। সব হারিয়ে খোলা আকাশের নিচে বস্তিবাসী। সামনের দিন নিয়ে শঙ্কায় তারা। আগুনের ঘটনার তদন্তে কাজ করছে বিশেষ কমিটি। এই বিলাপ সর্বস্ব হারানোর, নিঃস্ব হয়ে যাওয়ার। শত না থাকার মাঝেও বিকেল পর্যন্ত তাদের সব ছিল। এখন সম্বল বিশাল আকাশ আর সামনে থাকা পোড়া ধ্বংসস্তূপ। অসহায় মনে হয় যে আমরা তো অসহায়, তার কিছু করার। ভুক্তভোগীদের একজন মিনারা বেগম খুঁজছেন মা হোসনে আরাকে। সবকিছু হারিয়ে তার চোখে মুখে এখন কেবলই একরাশ বেদনা। পাইতাছি না, আমার মার একটু দেখেন কোনো জায়গা আছে নাকি। এই জায়গা নাই, এই জায়গা বিশ্রাইছি নাই। এইখানে বিশ্রাইতেছেন কেন? এই জায়গায় দেখি এখনো তো আসতেছে না, সবাই আসতেছে, আমার মা আসে না। ভয়াবহ আগুনে সর্বস্ব হারিয়ে এখন টিকে থাকার লড়াইয়ে রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দারা। দিন কাটছে তাদের খোলা আকাশের নিচে। পুড়ে যাওয়া মালামাল থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন অবশিষ্ট কিছু। কিচ্ছু বাঁচাইতে পারেনি। বোঝ এক কাপড়ে বার হয়েছে, নাতি এক কাপড়ে বার হয়েছে, সব হয়ে গেছে। এদিকে আগুনে পুড়ে যায় কড়াইল বস্তির অন্তত 1,500 বসতবাড়ি ও দোকানপাট। ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এরই মধ্যে শুরু হয়েছে কাজ। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপারেশনের পরে ছোটখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে। সুতরাং ক্ষয়ক্ষতির এক্সাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে, কি পরিমাণ জিনিসপত্র, এগুলো আসলে তদন্তের পরে জানা যাবে। রাজধানীর গুলশান এবং বনানী লাগোয়া প্রায় 90 একর জায়গার কড়াইল বস্তি। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই পুড়ে যায় সেখানে বসবাসকারীদের শেষ সম্বল। গতকাল রাতের আগুনের আগেও এবছরের 21শে ফেব্রুয়ারি রাতে এই কড়াইল বস্তিতে আগুন লাগে। গেল বছরও 2 দফায় এই কড়াইল বস্তিতে আগুন লাগে। এই বারবারের আগুন যেন বারবার মনে করিয়ে দেয় সেই একই কথা। এই কড়াইল বস্তি আর আগুন যেন একই সূত্রে গাথা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মহাখালীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, গতকালকের আগুন কিন্তু গতকাল রাতেই নিয়ন্ত্রণে আসে আর পুরোপুরি নির্বাপন ঘোষণা করে ফায়ার সার্ভিস আজকে সকালে, সেটাও 9টার পর। তবে এখনও যেই ধ্বংসপ্রাপ্ত যে টিনগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, সেগুলো যখনই সরানো হচ্ছে এখন কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু অল্প বিস্তর আগুনও কিন্তু চোখে পড়ছে। তবে পুরো এইখানকার যে ধ্বংসস্তূপ জুড়েই আজকে যেন বেঁচে থাকার চেষ্টা, বারবার করে সেই মানুষের সেই চেষ্টা। এবং এখানে যেমনটা বলছিলাম এর আগেও, সবাই আসলে তাদের জায়গা থেকে চেষ্টা করছেন নিজেকে একটু যদি বাঁচিয়ে রাখা যায়। এবং দেখতে পাচ্ছেন যে যার যার ঘরে যা যা কিছু ছিল সেগুলো কিন্তু তারা আসলে এখন বের করে নিচ্ছেন। কেউ এর মধ্যে থেকেই যতটুকু বাঁচাবার জায়গা সেগুলো চেষ্টা করছেন। এবং শুধু যে আগুনে পুড়ে গেছে তা নয়, বিভিন্ন জনের যেই তোষক বা এরকম জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে যাওয়ার জায়গা থেকে অনেকগুলো ভিজে গেছে, যেহেতু
পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে এবং এখনও কিন্তু বিভিন্ন জায়গায় দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের মেঝেতে কিন্তু পানি জমে আছে। পানি দিয়ে আগুন নেভানোর যে কাজ করা হয়েছে, আর মানুষের কষ্ট এবং খাবার পানি প্রত্যেকের হাতে হাতে এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর যারা আসলে দোতলায় থাকতেন, যারা উপরের অংশগুলোতে থাকতেন, তাদের তো সেটাও জুটছে না, যেহেতু উপরের ছাউনি বেশিরভাগ ক্ষেত্রে টিনগুলো পুড়ে গেছে। সেই জায়গা থেকে এখন মানুষের ছাউনি হিসেবে মানুষ যেটা ব্যবহার করছেন সেটা হচ্ছে কেউ তিরপাল ব্যবহার করছেন, কেউ সেই শীতে গায়ে জড়ানোর যে কম্বল বা লুঙ্গি যেগুলো রয়েছেন সেগুলো তারা আসলে ব্যবহার করছেন এবং এইভাবেই কিন্তু তারা তাদের মাথা গোজার যে ঠাই, সেই মাথা গোজার ঠাই তারা আসলে বের করছেন এবং এর মধ্যে থেকেই যতটুকু মেরামত করে আবারও বসবাসযোগ্য করে ফেলার যে চেষ্টা সেটা কিন্তু তারা করছেন। দর্শক, যেমনটা বলছিলাম যে এই যে লুঙ্গি থেকে শুরু করে কম্বল এইসব দিয়েই কিন্তু তারা আসলে এই রোদ থেকে বাঁচছেন, কিন্তু এর মাধ্যমে যদি বৃষ্টি হয় সেখানে তারা আসলে তাদের পরিস্থিতি কেমন হবে সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। এবং পুরো এইখানকার যেমনটা বলছিলাম যে সব বয়সের মানুষের মধ্যেই যে কষ্ট সেটা কিন্তু একদম লক্ষণীয়। ছোট বাচ্চারা কিন্তু খেলছে বা হাসছে, তবে তাদের মধ্যেও কিন্তু সেই কষ্টটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে কড়াইল বস্তির সবশেষ তথ্য। সহকর্মী আলামিন তুষার, কড়াইল বস্তি থেকে। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ মহড়া পরিদর্শন অনুষ্ঠানে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করেই সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় স্বীকার করে ভোটের আগে উন্নতির আশা করেছেন তিনি। সকাল ৮টা বাজতেই ভোট গ্রহণ শুরু। ১০ মিনিট পরই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল, বিশৃঙ্খলা, তারপরই কেন্দ্রে ভাঙচুর, ভোট বন্ধের চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পেয়েই ছুটে আসে বিজিবির এক প্লাটুন সদস্য। অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোট কেন্দ্রের পরিবেশ। নির্বাচন সামনে রেখে বিজিবির সদর দপ্তরে হয়ে গেল মহড়া। পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন ১২১০ প্লাটুন সদস্য। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে। আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না। ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় ৩৫,০০০ বিজিবির সদস্য। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ৩ ক্যাটাগরিতে এসপি পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে তিনি জানান, আগের ২৮ জনকে তুলে নেয়ার পর সেখানে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও কমানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন। যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলে আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছিল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা।
একই সঙ্গে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে পরিবেশ তৈরি করার আহ্বানও জানিয়েছেন তারা। এছাড়া লুটপাটের রাজনীতি থেকে বেরিয়ে আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জোর দেন বিএনপি নেতারা। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বুধবার সকালের এই আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মী সহ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেটা যাতে নিশ্চিত হয়, তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। এদিন দুপুরে কাকরাইলের আইডিবি ভবনে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দলীয়করণ হওয়ায় গভীর সংকটে পড়েছে আর্থিক খাত। আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই। এটা বড় ধরনের লুটপাটের মহোৎসব চলেছে বাংলাদেশে, এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানির থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। আলোচনা সভায় দেশের ব্যাংকিং খাতে অতীতে ইচ্ছে মতো লুটপাট চলেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, আখ ও খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে টনকে টন গুড়। কাপড়ের রং, চুন সহ ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার। রাজশাহীতে অভিযানে ভেজাল সামগ্রী ধ্বংস, 4 প্রতিষ্ঠানকে জরিমানা। শেখ হাসিনার রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। সকালে আংশিক শুনানিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। রাজনীতির মাঠ থেকে টকশো, নানা বক্তব্যের কারণে আলোচিত সমালোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তার পদ স্থগিত করেছিল বিএনপি। যদিও আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে দলের টিকিট পেয়েছেন তিনি। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগ এনেছে প্রসিকিউশন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়। তো রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট, এটা আমরা মনে করি। শুধু বলতে চাই যে এই ট্রাইব্যুনাল এর যে আইনটা আছে সেই আইন আমরা যথাযথভাবে সবার ক্ষেত্রে প্রয়োগ করব। বুধবার এ বিষয়ে আংশিক শুনানিও হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিত না থাকায় রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ট্রাইব্যুনাল বলেন, তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে, এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে। যদিও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অ্যাডভোকেট ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। ধরনের কোনো নোটিশ আমি পাইনি যে আমার বিরুদ্ধে কোথাও কোনো কন্টেম্প্টমূলক মামলা হয়েছে, আমি পাইনি। ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার সাজা 1 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিউমোনিক কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে সোচ্চার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম বন্দরের 3টি প্রবেশপথ অবরোধ করে 1.5 ঘণ্টা বিক্ষোভ করেন পরিষদের নেতাকর্মীরা। এতে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়।
বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। স্লোগানে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা। বুধবার সকালে লাল পতাকা হাতে মিছিল নিয়ে নগরীর টোল প্লাজা গেট ও বরপোল এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন শ্রমিকরা। এরপর বন্দর প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অবরোধের কারণে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল লাভজনক প্রতিষ্ঠান, এটি ইজারার সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন শ্রমিক নেতারা। অভিযোগ করেন বন্দরের মতো স্থাপনাগুলো বিদেশিদের দেয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। এখানে 6,000-7,000 কোটি টাকা আমরা 2 বছরে ইনকাম করতে পারছি। চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিয়ে আপনি 7,000 কোটি টাকা নিচ্ছেন, আমরা এবার চুপ করে বসে থাকবো? কোনো অবস্থাতে বিদেশিদেরকে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় বৃহত্তর কর্মসূচি হবে। আমাদের এই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছে এবং ধাপে ধাপে আন্দোলন আরো এগিয়ে যাবে। বন্দরের কার্যক্রম ব্যাহত ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানান পুলিশ প্রশাসন। এই বন্দর এবং তার আশেপাশে সকল জায়গায় ফোর্স মোতায়েন করা আছে, আমরা সতর্ক আছি। 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় পণ্যবাহী পরিবহন চলাচল কার্যক্রম। এছাড়া আগামী 5 ডিসেম্বর নগরের রেল স্টেশন চত্বরে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আখ ও খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে টনকে টন গুড়। ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, চুন সহ ক্ষতিকর কেমিক্যাল। রাজশাহীতে অভিযান চালিয়ে এমন 4 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় গুড় তৈরিতে ব্যবহার করা ভেজাল সামগ্রী ধ্বংস করে র্যাব। নেই আখ কিংবা খেজুরের রস, তারপরও তৈরি হচ্ছে টনকে টন গুড়। রাজশাহীর বাঘা উপজেলার শাহপুর এলাকার 4টি গুড় কারখানার একই চিত্র। রসের বদলে ব্যবহার হচ্ছে চিনি, দেয়া হয় আটা, হাইড্রোজ, ফিটকারি সহ ক্ষতিকর নানা উপাদান। আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে চুন ও কাপড়ের রং। চিনি দিয়ে চুন দেয়, হালকা ভাইরাস দেয়, একটু কালার দেয়, এভাবে গুড়গিনি তৈরি হয় এখান থেকে। আমরা এখান থেকে চিনির গুড় বিলি পেয়েছি। বুধবার সকালে কারখানাগুলোতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়। চিনি ও রাসায়নিকে তৈরি এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানায় র্যাব। প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে। আপনারা সবাই জানেন এই প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা এই গুড়ের মধ্যে আপনার যায়, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। দীর্ঘদিন ধরেই এসব ভেজাল গুড় সরবরাহ করা হচ্ছিল রাজশাহী, নাটোর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই। 4টা কারখানা অভিযান চালিয়ে মোট 1,70,000 টাকা জরিমানা করেছি। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে 1,70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। 200 থেকে 500 টাকা কেজি দরে কথিত উদ্যোক্তারা অনলাইনে এসব গুড় বিক্রি করেন, যেখানে বিন্দুমাত্র আখ কিংবা খেজুরের রস নেই। পুরোটাই রাসায়নিক নির্ভর এই গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানকার ব্যবসায়ীরা বলছেন, প্রত্যেক বছর অন্তত 100 কোটি টাকার এই ভেজাল গুড়ের ব্যবসা হয় রাজশাহীতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রমজানে দাম সহনীয় রাখতে খেজুর আমদানিতে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জানা গেছে, আমদানি শুল্ক 10% ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের পাশাপাশি অগ্রিম আয়কর 6% নির্ধারণ করতে এনবিআরকে পাঠানো চিঠিতে এই প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 1 ডিসেম্বর থেকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা বহাল রাখার সুপারিশ করা হয়। বর্তমানে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি আছে 25%। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে বাসায় ফিরল 4র্থ শ্রেণীর শিক্ষার্থী সাইবা মেহজাবিন। 128 দিন চিকিৎসা শেষে সকালে তাকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এ সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাইবার বাবা মা। মাইলস্টোনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে আরেক খুদে শিক্ষার্থী। হায়দার আলীর রিপোর্ট। 21 জুলাই 2025 রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই পুড়ে যায় কয়েকশো কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক। আগুন থেকে উদ্ধার করে একে একে হতাহতদের নেওয়া হয় হাসপাতালে। মাইলস্টোন ট্র্যাজেডিতে 22% পোড়া শরীর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়
চতুর্থ শ্রেণীর ছাত্রী সাইবা মেহজাবিন। 128 দিন চিকিৎসা নিয়ে বুধবার বাসায় ফিরল 11 বছরের শিশুটি। এই হাসপাতালের যত ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় প্লাস একটা যে ক্লিনার আছে, তো তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ এবং তারা অনেক পরিশ্রম করছে। হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাইবার বাবা মা। বলেন স্কুলে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে মেয়ে। এরকম অবস্থা ছিল, ইমিউনিটি পাওয়ার কম ছিল, যার কারণে সে ডেভেলপ হচ্ছিল না। পরশুদিন তার ক্লাস পার্টি ছিল, সে বলতেছিল যে আম্মু আমি ক্লাস পার্টিতে যাব, ডক্টরকে বলো না আমাকে ছুটি দিতে। তা আমি বলছি হ্যাঁ দিবে তোমাকে। সবাইকেই মিস করছি, পরিবারের সবাইকে। চিকিৎসকরা জানান সাইবার শরীরে মোট ড্রেসিং করা হয়েছে 72 বার, চামড়া প্রতিস্থাপন করা হয়েছে 6 বার, আইসিইউতে ছিল কয়েক দফা। অসেসটা এসেছিল, ওর 22% শরীরে পোড়া ছিল, মিক্স বার্ন আমরা বলি, সাথে ওর একটা কপালে একটা কাটা ছিল। ওদের সাইকোলজিক্যাল ট্রমাটা রেস্ট অফ দ্য লাইফ তারা বিয়ার করবে। পেশেন্ট হিসাবে কিন্তু ও ছিল খুবই ক্রিটিক্যাল। তা অন্য মানুষের শরীরের যে চামড়া, সেই চামড়া ওকে লাগাতে হয়েছে। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গুরুতর দগ্ধ হওয়া 35 জন। এখনো ভর্তি আছে আবিদুর রহমান নামে আরেক ছাত্র। মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যান 35 জন। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে। বেলা 11টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের লক্ষ্মীপুরে নিজ গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জানা যায় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মঙ্গলবার দুপুরে অফিস শেষে মগবাজারের বাসায় যান সজল। সিঁড়িতে পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানান চিকিৎসক। সময় সংবাদ। দেশের বাইরের খবর। হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত 2 জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। বুধবার স্থানীয় সময় 3:30টার দিকে তাইপো শহরে এই ঘটনা ঘটে। আবাসিক ভবনটির ভেতরে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দলের সদস্যরা। তবে ভয়াবহ আগুনে ধোঁয়ার কুণ্ডলীর কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে তাদের। পাশে থাকা বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনেও ছড়িয়ে পড়েছে আগুন। আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ জানায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই বহু মানুষ উদ্ধারের জন্য জরুরি সেবায় যোগাযোগ করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা রুশ প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গোপন এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র। এদিকে কিছু ছোটখাটো সমস্যা বাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে কিয়েভ। এসব শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় 7 জন নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, তবে কোনো বৈঠকই যেন বদলাতে পারছে না এই যুদ্ধের ভাগ্য। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে 4 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। হামলায় জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন 22টি মিসাইল ও 464টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই আবুধাবিতে মার্কিন রুশ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকল একাধিক দফা আলোচনায় বসেছেন রুশ প্রতিনিধি দলের সঙ্গে। মার্কিন কর্মকর্তারা জানান ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের গতি বাড়ানোই এই আলোচনার উদ্দেশ্য। এদিকে ছোটখাটো সমস্যা ছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ট্রাম্প দাবি করেছেন তার প্রশাসন ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমি 9 মাসে 8টি যুদ্ধ শেষ করেছি, আর বাকি আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আমরা একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছি।
মস্কো থেকে কঠোর বার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, সংশোধিত শান্তি পরিকল্পনাটি অবশ্যই ট্রাম্প পুতিনের আলাস্কা বৈঠকে হওয়া সমঝোতার আদলেই হতে হবে। ল্যাভরভ এও অভিযোগ করেন, ইউরোপীয় নেতারা পরিকল্পনাটি ফাঁস করে শান্তি আলোচনা ভণ্ডুল করতে যাচ্ছে। অন্যদিকে আয়োজিত হয়েছে ইউরোপীয় জোট কোয়ালিশন অফ দি উইলিং এর বিশেষ বৈঠক। এতে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় স্টারমার ঘোষণা দেন, যুক্তরাজ্য শিগগিরই ইউক্রেনকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জাতীয় দলে বিভেদ স্পষ্ট। আয়ারল্যান্ড সিরিজে শামীম পাটোয়ারিকে বাদ দেয়ায় ক্ষুব্ধ অধিনায়ক লিটন কুমার দাস। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দল নির্বাচনে তার মতামত নেয় না নির্বাচক প্যানেল। অবশ্য প্রধান নির্বাচক লিপুর দাবি ভিন্ন। লিটনের অভিযোগে শামীমের পারফরমেন্স দেখতে বললেন সাবেক অধিনায়ক। চট্টগ্রাম থেকে বিস্তারিত সাব্বির মিথুনের রিপোর্টে। ইটস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিশ। সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন লিটন। দল নির্বাচনে নেওয়া হয় না অধিনায়কের মতামত, এমনকি কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনটাও মনে করেন না প্রধান নির্বাচক। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্য ন্যাশনাল টিমে আসে, যেই 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হবে এমনটাই স্বাভাবিক, বরং প্রধান নির্বাচক বললেন ভিন্ন কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে দলের ক্যাপ্টেনকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে সময় সংবাদে জানান গাজী আশরাফ লিপু। নির্বাচকের কথা রাখতেই দেখে নেওয়া যাক পরিসংখ্যানের পাতা। শেষ 2 সিরিজে শামীম আর জাকের আলীর পারফরমেন্সে নেই খুব বেশি ভিন্নতা। বিকল্প হিসেবে যাকে নেওয়া হলো, সেই অঙ্কনও যে আন্তর্জাতিকের জন্য প্রস্তুত নন তার প্রমাণ সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল। ঘরোয়াতেও এই উইকেট কিপার ব্যাটারের পারফরমেন্স আহামরি নয়। আমি সরি ছাড়া কিছু বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দেবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি। একটা টিম কালচার এখনো তৈরি করতে ব্যর্থ বাংলাদেশ। ক্রিক অপস থেকে শুরু করে সিলেক্টর প্যানেলের সঙ্গে দলের দূরত্ব অনেক। এমন সংস্কৃতি অতীতে ভুগিয়েছে টিম বাংলাদেশকে। এই রীতি এখনো অব্যাহত ড্রেসিং রুমে। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে এখন 16 ঘন্টার চেষ্টায় নিভল কড়াইল বস্তির আগুন। পুড়ে ছাই 1,500 বসত ঘর ও দোকানপাট। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে নিঃস্ব বাসিন্দারা। বিজিবি সদর দফতরে নির্বাচনী মহড়া। কেউ ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সিইসির। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 64 জেলার এসপি বদলি পদায়ন। এবং সুষ্ঠু নির্বাচন ও সবার ভোটাধিকার নিশ্চিতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ বিএনপির। দেশ গড়তে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান নেতাদের। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।